বৈভব সূর্যবংশী কি সেকেন্ড টি-20-তে ফাইনালি চান্স পেতে চলেছে সঞ্জু স্যামসনের জায়গায়? সেকেন্ড টি-20-তে কি কি চেঞ্জেস আসতে পারে টিমের মধ্যে, আদৌ কি কোনো চেঞ্জ হবে নাকি হবে না? ফার্স্ট টি-20 তো পুরো ভেস্তে গেল। আর বৈভব সূর্যবংশী নিয়ে কথা বলবো আমরা, যে আদৌ চান্স পাওয়া উচিত কিনা, প্লাস হচ্ছে পেতে পারে কিনা, এগুলো নিয়ে বলবো। এবং ফার্স্ট টি-20 নিয়ে এমন কিছু বলার আছে, পজিটিভ কিছু আছে, নেগেটিভ কিছকিছু আছে, যেগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে ফার্স্ট টি-20 তো ক্যান্সেল হয়ে গেছে, আপনারা জানেন সবই, এর জন্য আর ওইটা ডেডিকেটেড আনিনি। ভাবলাম যে সেকেন্ড টি-20 একবারে এই টপিকটা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আজকে আপনারা ভিডিও দেখতে চলেছেন সেকেন্ড টি-20 প্রিভিউ এবং ফার্স্ট টি-20 থেকে আমরা কি পেলাম না পেলাম। তো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ভিডিও। আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল, আমি সুদীপ্ত এবং শান্তনু आपके खिदमत में हम लोग हमेशा हाजिर होते हैं। তো দেখ, সবার প্রথমে এইখানে যে এই মাঠের মধ্যে বৃষ্টি হবে, এটা কিন্তু আমরা হালকা প্রথমে প্রেডিক্ট করেছিলাম প্রিভিউর মধ্যে, যে প্রথম খেলাতে হয়ে যাবে, ঠিক আছে, এটা ভাবতে পারিনি। তুই কি এইটা জানিস যে এই মাঠের মধ্যে এখনো অবধি ইন্ডিয়ান টিম 3বার গেছে, 3বারই কিন্তু ভেস্তে গেছে। 2002-তে একবার, 2011-তে একবার, আবার 2026-এ এসে একবার। তাহলে কিন্তু এই মাঠের খুব একটা ইন্ডিয়ান টিমের আমরা রেকর্ড জানি না কি হলো না হলো। আর ইন্ডিয়ান টিম এখানে এসে কিছু কিছু পজিটিভ জিনিস গেছে এর মধ্যে। ফার্স্ট টি-20 নিয়ে যদি আমরা কথা বলি, যে দেখ আইপিএলে খেলে এসছে ইন্ডিয়ান টিম এখন, ঠিক আছে, 250 রান কিরকম ছিল, ইউ বানিয়ে ফেলতো, ঠিক আছে। এই সব জায়গায় এসে ভাই ওইসব কিন্তু চলবে না, 250 রান এখানে হবে না, পরিষ্কার হিসাব। ইন্ডিয়ার বাইরে বা হচ্ছে এশিয়ার বাইরে, বিশেষ করে সাবকন্টিনেন্টের বাইরে গেলে, কারণ আমরা দেখলাম ইন্ডিয়া কতটা স্ট্রাগল করেছে এখানে 189 রান বানাতে গিয়ে। এখানে না ইন্ডিয়ান পিচ আছে, না হচ্ছে ইন্ডিয়ান কন্ডিশনস আছে, ঠিক আছে। এইখানটায় কিন্তু এরকম সেন্সিবল ক্রিকেট খেলতে হবে, যেটা ইন্ডিয়া করে দেখিয়েছেও, ঠিক আছে, ম্যাচের মধ্যে, যেটা মানতে হবে, তো মানতেই হবে, ঠিক আছে। তো টস যদি বলি, আমরা টসে জিতে প্রথম আমরা কি বলেছিলাম যে অ্যাপ্রোচ কি হতে চলেছে, ইন্ডিয়া কিন্তু টসে জিতে ব্যাটিং নেবে, যে জিততো ব্যাটিং নিত, কারণ এই মাঠে ব্যাটিং ফার্স্টের রেকর্ড ভালো ছিল, 4-6-এর মধ্যে 4টে ম্যাচ জিতেছিল। তো প্রথমে ব্যাটিং নিয়েছিল। টিমের মধ্যে চেঞ্জেস, শকিং একটা চেঞ্জ ছিল, সেটা হচ্ছে যেটা চেঞ্জ আসলে কোনো কাজে লাগেনি, যেটা হচ্ছে রবি বিষ্ণয়কে কিন্তু টিমের মধ্যে ইনক্লুড করা হয়েছে। 3টে স্পিনার নেওয়া হয়েছে, ঠিক আছে, ওয়াশিংটন সুন্দর নেই, প্রসিদ্ধ কৃষ্ণা নেই, ওখানে নেওয়া হচ্ছে তোর ইয়েকে, প্রিন্স যাদব আসেনি আর কি, প্রিন্স যাদবের বদলে ওখানে কিন্তু একটা স্পিনার এক্সট্রা খেলানো হয়েছে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তী এসছে, আর হচ্ছে ওইদিকে হ্যাঁ রবি বিষ্ণু এসছে। ইংল্যান্ডও 3টে স্পিনার নিয়ে নেমেছে, উইল জ্যাক্স, আদিল রাশিদ, আর হচ্ছে তোর ইয়ে ছিল, আরে বল না, লিয়াম ডসন, 3জনে ছিল। তো টিম মোটামুটি যা বোঝা যাচ্ছিল স্পিনার ফ্রেন্ডলি হতে পারতো আর কি। সেনা কান্ট্রি যে ভাই 3টে করে স্পিন, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সেনা কান্ট্রি, বিশেষ করে ইংল্যান্ডের এই পার্টটার মধ্যে, ইংল্যান্ডে কিন্তু আমরা জানি না, হয়তো একবার তুই গেলে সাউথ আফ্রিকাতেও স্পিন দেখতে পারবি, কিন্তু ইংল্যান্ডের মধ্যে স্পিন দেখা কিন্তু, হ্যাঁ ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে কিন্তু খুব একটা ব্যাপার, মানে অদ্ভুত করা ব্যাপারই। তো যাই হোক, ওদের টিমের মধ্যে জোফরা আর্চার ছিল না, এটা ইন্ডিয়ার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। জোফরা আর্চার হলে হয়তো এতটা করতে পারতো না, ঠিক আছে। তো প্রথমে ইন্ডিয়ার ব্যাটিং আসে। ইন্ডিয়ার ব্যাটিংয়ের দিক থেকে কিছু কিছু জিনিস কিন্তু খুব পজিটিভ ছিল, যেমন প্রথমে নেগেটিভগুলোই বলা যায়, কারণ প্রথমে নেগেটিভ দিয়েই শুরু হয়েছে। প্রথমেই ভাই 2 উইকেট সঞ্জু স্যামসনের কিন্তু অবস্থা খুব খারাপ ভাই, কারণ লাস্ট যদি কয়েকটা ম্যাচ দেখিস তুই, লাস্ট 3টে ম্যাচে, আমি আগের কথা বাদ দিলাম, আয়ারল্যান্ডের সঙ্গে 5-0 আর এই ম্যাচে 1, 3টে কিন্তু স্কোর টোটাল আমরা স্যামসনের দেখতে পাচ্ছি। তবে কি বলতো, মানে একটা সত্যি কথা বলতে, ওর এখন যা ব্যাটিং, ঠিক আছে, অ্যাবিলিটি যে হয়ে গেছে, মনে হচ্ছে কি বলতো, ওর উপর কোনো না কোনো প্রেশার, মানে এমন ভাবে প্রেশার হয়ে যাচ্ছে যে ব্যাটিং ভাই, মানে কি বলবো ভাই, খেলছে 7 বলে 1 রান, এটাই তো কথা, যে ভাই শটগুলি দেখছিলি, পাওয়ার প্লের মধ্যে 7 বলে 1 রান, এটা কিন্তু মানা যায় না, ঠিক আছে। অন্তত সঞ্জু স্যামসনের থেকে আমরা এটা এক্সপেক্ট করি না, যেখানে ইন্ডিয়ান টিম এখন পুরোপুরি মানে পণ নিয়ে নিয়েছে যে আমরা মারবো পাওয়ার প্লের মধ্যে, যেটা অভিষেক শর্মাকে দেখলে, হ্যাঁ পাওয়ার প্লের জন্যই তো ওদেরকে আনা, হ্যাঁ, নালে ভাই ওদের স্ট্রাইক রেট দেখ না। সঞ্জু স্যামসনের এখান থেকে যা বোঝা যাচ্ছে, বেশি সুযোগ কিন্তু হাতে নেই তো। বৈভব সূর্যবংশীর উপরে আসলে ওটা বলছি, আরো ডিটেলসে সেই সময়টা বলছি। আর ঈশান কিষান পরপর 2টো ম্যাচে রান আউট, এত ডেসপারেট কেন হয়ে যাচ্ছে ভাই? তুমি নিজের উইকেটে যদি দাম না দাও, ক্রিকেটও তোমাকে কিন্তু দাম দেবে না, পরিষ্কার কথা। একদম ক্যাজুয়াল অ্যাপ্রোচ যাচ্ছে ঈশান কিষানের, ঠিক আছে, 2টো ম্যাচে পরপর রান আউট হয়েছে। হয়তো এটা হয়তো দ্বিতীয়বার হবে না, তৃতীয়বার হবে না গিয়ে, কিন্তু আমার প্রশ্ন আছে, এখন বর্তমানে ঈশান কিষান টি-20 নাম্বার 1 ব্যাটার হয়েছে,
কি করে হয়েছে এইভাবে রান আউট হয়ে লাস্ট 3টে ম্যাচে কিন্তু ঈশান কিষানেরও রান নেই, ঠিক আছে, কিন্তু নাম্বার 1 ব্যাটার হলো কি করে তাই সে জানি যে আগের ম্যাচগুলোতে ওয়ার্ল্ড কাপ থেকে শুরু একদম 2025 থেকে 26-এর সিজনের জন্য হয়েছে। তো যাই হোক, এটা একটা আমাদের সব পরপর সব ইয়েতে রয়েছে, নাম্বার র্যাঙ্কিং এর মধ্যে রয়েছে ঈশান কিষান 1-এ, অভিষেক শর্মা 2-এ রয়েছে, ঠিক আছে। এটা একটা প্রাউড মুভমেন্ট ইন্ডিয়ার জন্য, ঈশান কিষান যে এখান থেকে কামব্যাক করে এই জায়গাতে পৌঁছাতে পেরেছে। ঈশান কিষানকে নিয়ে আমার মনে হয় না অত চিন্তার কোনো কারণ আছে। আরেকজন নিয়ে যেটা চিন্তার কারণ নেই সেটা কিন্তু অভিষেক শর্মা, আবার 20 বলে 50, একদম অভিষেক শর্মা হয় 0 নালে 50, হয় 0 নালে 50-এর উপরে, ঠিক আছে। 20 বলে 50 একদম টি-20 ব্যাটিং যেভাবে করতে হয় অভিষেক শর্মা। এই সব থেকে বড় কথা কি বলতে, এই ধরনের পিচে যেখানে প্রথম পাওয়ার প্লেতে আমরা জানি ফাস্ট বোলারের সুবিধা থাকবে, ঠিক আছে, তারপরে জানি যে স্পিনার এখানে এসে খেলবে, যেটা পিচ কিন্তু আমরা ভেবেছিলাম খুব ফাস্ট হবে, গ্রিনগ্রাস পিচ ছিল, কিন্তু ওখান থেকে কিন্তু এতটা ফাস্ট খেলেনি পিচ, ঠিক আছে, ওটা অবাক করা বিষয় ছিল। তার মধ্যে অভিষেক শর্মা যে এরকমভাবে ফাস্ট খেলে 23 বলে 24 বলে মনে হয় 59, হ্যাঁ 24 বলে 59 করে গেছে ওখান থেকে, এটাই কিন্তু বড় ব্যাপার ইয়ের জন্য, অভিষেক শর্মার জন্য। আর ওখান থেকে যদি বলি আমরা ফার্স্ট টেস্ট 106-এর টি-20-তে এটা রেকর্ডটাও করেছে, 785টা ইনিংস টোটাল নিয়েছে, 785 ইনিংস বলছি, 785 বল নিয়েছে টোটাল, ঠিক আছে। এটা মনে হয় এরপরে মনে হয় জিমি নিশাম বা এরকম সামথিং কেউ আছে 779-তে, ঠিক আছে। তো এটা একটা রেকর্ড ছিল অভিষেক শর্মার জন্য, বলতে পারি অ্যাচিভমেন্ট ছিল আর কি। কিন্তু আমার একটা এখানে থট আছে, একটা জাস্ট থট, এটা যা রান করেছে অভিষেক শর্মা আমি মনে করি টি-20-র জন্য মোর দ্যান এনাফ, এর বেশি এক্সপেক্ট করা উচিত না, ঠিক আছে, একটা ব্যাটসম্যানের থেকে। 30 রান মানেই অনেক টি-20-র জন্য, 30 না মানে 50 বলা হয়। এইখানেই অভিষেক শর্মা যখন এরকম 50-50 60 গুলো পাচ্ছে, ঠিক আছে, ওর হাতে ওভার থাকে, ওপেনিংয়ে নামে, এখানে কি অভিষেক শর্মা আরেকটু যদি সেন্সিবল খেলে একটা সেঞ্চুরি নিয়ে যেতে পারে না? এটাই আস্তে আস্তে এই ইংল্যান্ডের এগেইনস্টে কিন্তু 140 মেরেছিল আগে, এটাই কিন্তু ওকে দায়িত্ব নিয়ে আরো বড় ইনিংস খেলতে লাগবে। হ্যাঁ ওটাই, তাহলে এই ইনিংসগুলোকে বড় করলে কি হবে, ওর উপরে আরো মানুষের সিলেক্টরদের আরো প্লেয়ারদের কনফিডেন্স বাড়বে, ক্যাপ্টেনের কনফিডেন্স বাড়বে, না এই প্লেয়ারটা আছে, আমাকে যে পরে তুই একটু স্লো হয়ে যা, কেউ পড়েনি যে এরকম স্পিডেই খেলতে হবে, নিজের গেম তো ইভলভ করা যায় না আস্তে আস্তে। তো অভিষেক শর্মার দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম নেই, অভিষেক শর্মা যতদিন আছে খেলে যাবে, এইভাবেই খেলে যাবে 200 250 300 স্ট্রাইক রেটের সঙ্গে, যেটা বৈভব সূর্যবংশী কিন্তু দেখে শেখা উচিত অভিষেক শর্মার থেকে, যে কনসিস্টেন্সি কীভাবে রাখতে হবে, অবশ্যই, ঠিক আছে। এটা ছিল। তারপরে আছে যেটা পজিটিভ একটা আছে, নেগেটিভগুলো পরে বলছি। তারপরে শ্রেয়াস আয়ারের কথা বলতে চাই, দিস ইজ দ্য শ্রেয়াস আয়ার উই নো, ঠিক আছে। যেমন আমরা চাই শ্রেয়াস আয়ারকে, এই ম্যাচটায় কিন্তু যখন শ্রেয়াস আয়ার নেমেছিল তখন কিন্তু অত সোজা ছিল না, পিচ কিন্তু পুরোপুরি স্লো হয়ে গেছিল, স্পিনাররা গেমে চলে এসেছিল এবং পেসাররাও কিন্তু গেমে চলে এসেছিল সেই সময়টা, যে রানা বল খেলার মতো আর কি সিচুয়েশন চলে এসেছিল। সেইখানে সে শ্রেয়াস আয়ার যে ক্লাচ ইনিংস যেটাকে বলে আর কি, পুরোপুরি একটা দিক থেকে ও মেরেও খেলেছে, আবার একটা দিক থেকে উইকেট ধরেও রেখেছে, এটার জন্য কিন্তু শ্রেয়াস আয়ারকে এই করতে হবে। 47 বলে 68 রান করে গেছে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ কামব্যাক ভালোভাবে করেছে। এই রেসপন্সিবিলিটির কথাই আমরা আগের দিন বলছিলাম, যে একটা দিকে ঠিক আছে একটু রান কম হোক না, পরে গিয়ে তো এক্সেলেট করতে পারবে না, শ্রেয়াস আয়ারের এই জিনিসটাই করা উচিত, যার জন্য এটা ওকে দায়িত্বটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর শ্রেয়াস আয়ার আমরা জানি অলরেডি যে শ্রেয়াস আয়ার আমরা ওয়ান অফ দ্য মোস্ট মানে বেস্ট স্পিন হিটার কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে। শিবম দুবে, শ্রেয়াস আয়ার এরা আছে, অভিষেক শর্মা এরা আছে, যদি তার মধ্যে শ্রেয়াস আয়ার কিন্তু হয়তো টপ 2 এর মধ্যেই থাকবে, ঠিক আছে। তো শ্রেয়াস আয়ার এখানে দায়িত্বটা থাকে, বেড়ে যায় আরো মিডল ওভারে গিয়ে, ঠিক আছে, শ্রেয়াস আয়ারের প্রতি। যে ক্যাপ্টেন হিসাবে তো খারাপ না, ঠিক আছে, শ্রেয়াস আয়ারকে তো আমরা প্রেস করি সবসময় ক্যাপ্টেন হিসাবে। একটা ইন্ডিয়ার ক্যাপ্টেন হওয়া মানে তাকে চারিদিক থেকে কিন্তু ভাই জবাবদিহি, রেসপন্সিবিলিটি অনেক কিছু চলে আসে, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইবো যে 2028-এর অবশ্যই ওয়ার্ল্ড কাপে আসলে শ্রেয়াস আয়ার থাকুক, ইয়ে করুক, নাহলে কাকে করবে আর না, আর কেউ নেই, এই যেই আসবে সেই যদি খারাপ খেলে। এই শ্রেয়াস আয়ারকে কদিন আগে সবাই বলছিল, আমরাও ইনক্লুডিং আস বলেছিলাম যে হঠাৎ করে এসে ইয়ে বানিয়ে দেবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা ক্রিটিসাইজ সবাই করবেই, ঠিক আছে। তুমি যখন ক্যাপ্টেন্সিতে আসবে, একটা ক্যাপ্টেন্সিতে আসার পরে তোমার যে প্রাইমারি স্কিল ব্যাটিংয়ে যদি তুমি রান না করতে পারো, তাহলে ক্রিটিসিজম হবেই। কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে আমরা কিন্তু বিশ্বাস করি, ঠিক আছে। আমরা এরকমভাবে গালাগালি উল্টোপাল্টা প্রত্যেকটা লজিক দিয়ে আমরা বলি আমাদের চ্যানেল থেকে। হ্যাঁ, অ্যাজ এ ব্যাটার কিন্তু টিমে প্রথমে চান্স পেয়েছে, ঠিক আছে, অ্যাজ এ ব্যাটার কিন্তু তোমাকে পারফরম্যান্স দেখাতে হবে। তো এরকমভাবেই মোটামুটি একটা বড় সুযোগ আছে, বড় উইন্ডো আছে 5 ম্যাচের। এখান থেকে শ্রেয়াস আয়ার নিজেকে 3টে ম্যাচে যদি ঠিকঠাক ব্যাটিং করে দেয়, 50-50 করে দেয়, আমি মনে করি শ্রেয়াস আয়ারকে নিয়ে অত প্রশ্ন এই শ্রেয়াস আয়ারকে কোলে তুলে সবাই কাঁধে তুলে নাচবে অবশ্যই, ঠিক আছে। এটা নিয়ে শ্রেয়াস আয়ার নিয়ে ডাউট নেই। তবে যাকে নিয়ে ডাউট আছে সেটা হচ্ছে তিলক বর্মা ভাই। আমরা কি বলেছিলাম, আমরা আবার রিপিট করছি, ডে
ডে 3 যেখানে তিলক বর্মা তার ক্যাপ্টেন্সি ভাইস ক্যাপ্টেন্সি হারাতে চলেছে, এটা হচ্ছে ডে 3 ছিল। আর আমরা এটাও বলেছিলাম যে টি20 স্ট্রাইক রেট চলে না, স্ট্রাইক রেট আমরা আগের প্রিভিউতেই বলেছি স্ট্রাইক রেট টি20 তো ফিট 13 বলে 13 এমন জায়গায় নেমেছে যে ও সেই সেম ওখান থেকে শ্রেয়াস আয়ারের সঙ্গে ওর একটা পার্টনারশিপ করার কথা ছিল, ওইখানে কিন্তু 13 বলে 13 করে আউট হয়েছে। ভাই কবে এক্সেলেটর 13 বলে 26 করে আউট হতো তাও মানতাম আমি, কিন্তু 13 বলে 13 নট অ্যাকসেপ্টেবল। 5 আর সবথেকে বড় কথা কি বলতো, তুমি এমন একজন প্লেয়ারকে এখানে বসিয়েছো 5 নম্বরের প্লেয়ার, যে 5 নম্বরের স্পেশালিস্ট, সেটা হচ্ছে রিঙ্কু সিং। তুমি রিঙ্কু সিংকে বসিয়ে যখন তিলক বর্মাকে উপরে নিয়ে আসছো, তাহলে তিলক বর্মার সঙ্গে একটা ম্যাচ উইনিং অন্তত নক তো তুমি 3টে ম্যাচের মধ্যে একটা আশা করেই থাকো, 3টের মধ্যে 3টে চান্স পেয়েছে, তাহলে 3টের মধ্যে কিন্তু একটাতে 50 করেছে, কিন্তু ওরকম ব্যাপার না, ওরকম যে আমার জেতানোর মতো 50। আমি মানে একটা কথা বলতে চাই, মানে ওর মধ্যে কি মাইন্ডসেট তৈরি হয়ে গেছে যে আমি প্রথমে আস্তে স্লো খেলবো, তারপরে এক্সেলেটরে পা দেবো, ফিফথ গিয়ারে চলবো। মোটা কথা ওকে দেখে বোঝা যাচ্ছে যে ও খেলতে পারছে না, সেটাই তো ও খেলতে পারছে না। এটা একটা নেগেটিভ আছে, আর পজিটিভ যেটা মানে ও চাইছে কি বলতো, যে 24-25 বল খেলবো, মানে প্রথমে 10-12 বল খেলবো, 100 স্ট্রাইক রেটে খেলবো, তারপরে তারপরে মাঠ থেকে আউট হয়ে যাচ্ছে না, তাহলে কি লাভ? তাহলে আমার 5 নম্বরের জন্য রিঙ্কু সিং বেটার ছিল। আমি খুব শিগগিরই এটা দেখতে পারবো, আমি জানি এটা, যে তিলক বর্মা ভাইস ক্যাপ্টেন্সি হারাচ্ছে এবং টিম থেকে ড্রপ হচ্ছে, তার বদলে রিঙ্কু সিংকে আবার ফেরত আনা হচ্ছে, কারণ রিঙ্কু সিং এমন কিচ্ছু ভুল করেনি। আমরা অলরেডি এটা নিয়ে ডিটেইলসে বলেছিলাম প্রিভিউর মধ্যে, রিঙ্কু সিংকে কেন টিমে সিলেক্ট করা হয়নি, তবে আসতে চলেছে এটুকু শিওর। আমার মনে হচ্ছে তিলক বর্মা যদি আরেকটা যেটা আমরা বারবার বলছিলাম, রাজাত পাতিদার এখানে পুরো পারফেক্ট ফিট, রাজাত পাতিদারও আরেকটা ফিট ছিল এখানটায়, তবে রিঙ্কু সিং ছিল অলরেডি, ওকে কেন সরানো হলো, আমার কথা হচ্ছে ওটা। শ্রেয়াস আয়ার না থাকলে 4 নম্বরে রাজাত পাতিদার ঠিক আছে, যে একটা আলাদা করে আনা হলো, কিন্তু রিঙ্কু সিং অলরেডি ছিল, ও কিছু ভুল করেনি, তাহলে ওকে তো সুযোগও দেওয়া হয়নি, তাহলে ওকে কেন সরানো হলো? গৌতম গম্ভীরকে তো আমরা এটা চিনি না এরকম না। তো তিলক বর্মার কিন্তু এখানে নাম্বার 5 স্পটে কি ইন্ডিয়ান ভাইস ক্যাপ্টেন ঝুলছে, মোটামুটি ঝুলছে এখানে। যাক, তিলক বর্মা যেটা করতে পারেনি শিবম দুবে করে দিয়েছে। শিবম দুবে এসে একদম সুন্দর 21 বলে 42-এর শিবম দুবে ভাই নিজের কাজ করে দিচ্ছে প্রত্যেক ম্যাচে, কোনো রকম কোনো কমপ্লেন নেই। শিবম দুবেকে নিয়ে বলও করে দিচ্ছে, আবার ব্যাটে এরকম এসে এরকম মাঠের মধ্যে একটা 200 স্ট্রাইক রেটে খেলে যাওয়া, তারপর 40 রানের আরো এরকম বড় একটা রান নালে ভাই 189 যেত না, 189 আরো যেত না। কেন বলবো, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, তাতে কি হয় স্পিনারদের কোনো কাজ থাকে না। 3টে স্পিনার ছিল ওদের, দুটো পেসার আর 3টে স্পিনার, তো 3টে স্পিনার যেহেতু কাজ হচ্ছিল না, গ্রিপ হয় না, তো এর জন্য 189 অবধি পৌঁছাতে পেরেছে লাস্টের দিকে, নালে কিন্তু আরো রান যা ছিল আমার মনে হয় মোর দ্যান এনাফ ছিল ভাই। আমার রান নিয়ে কোনো ডাউট নেই, মানে লাস্টের দিক দিয়ে যে শিবম দুবের ইনিংসটা, শিবম দুবের জন্যই তো হলো এটা, নালে 170-এ গুটি যেত। হ্যাঁ অবশ্যই। তাহলে তো এখান থেকে আর হচ্ছে আরেকটা অবাক করা বিষয় দেখেছিলাম তো আমরা, হর্ষিত রানা at 7, এটা কি ছিল? হ্যাঁ ও ভাই যা খেলছে আয়াল, কেন হর্ষিত রানা তাই বলে আকসার প্যাটেলের আগে যে ইয়েতে ওয়ার্ল্ড কাপ ফাইনালে ম্যাচ জেতায়, আয়ারল্যান্ডের সিরিজে গৌতম গম্ভীরের উপর ভর করেছে ভাই, যে কত একটা 8 বলে 28 নেই 7 বলে 28 এত বায়াস, এগুলো বোঝা যায় ভাই, পরিষ্কার কথা। আকসার প্যাটেল কি এতটাই কমা ব্যাটসম্যান যে ওকে হর্ষিত রানাকে আগে নামাতে হচ্ছে? ও কি এক্সট্রা 6-এর জায়গায় 12 মেরে দেবে? হ্যাঁ, আর এটা কিন্তু ভাই কারোর পছন্দ হয়নি, অন্তত আমাদের তো আমাদের দিক থেকে আমাদের পছন্দ। একজন অ্যাজ এ ব্যাটার ঠিক আছে, সে কিনা বলার অলরাউন্ডার। তারপর আকসার প্যাটেলের মতো প্লেয়ারকে বসিয়ে তুমি 8 নম্বরে নামাচ্ছ, তার আগে হর্ষিত রানাকে, কত বড় ক্লাচ প্লেয়ার তাহলে ভাব। রিঅ্যাকশন তো ওদের তরফ থেকে বোলিং এর দিক থেকে সেরকম কোনো খাস বোলিং হয়নি, একমাত্র সাকিব মাহমুদ ছিল যে হচ্ছে প্রথম থেকে ভালো বল করে গেছে, 24 রান বোধহয় দিয়ে গেছে, 33 রান দিয়েছে 4 ওভারে, আর হচ্ছে 3টে ক্রুশাল উইকেট তুলেছে। প্রথম উইকেটটা তুলেছে সাকিব মাহমুদ, তারপরে অভিষেক শর্মা, শ্রেয়াস আয়ারের, আর হচ্ছে শিবম দুবে, 3খানা ইম্পর্টেন্ট উইকেট কিন্তু সাকিব মাহমুদ। আমরা বলেওছিলাম যে সাকিব মাহমুদ কিন্তু জোফরা আর্চারের পরে যদি কেউ থাকে ইন্ডিয়াকে পারেশান করবে আর কি। তো এটা মোটামুটি ছিল ম্যাচের মধ্যে সেকেন্ড, তো তারপরে ইনিংস তো হয়নি বলতে গেলে। হ্যাঁ, তো এবার আমরা আসবো হচ্ছে সেকেন্ড টি20টার মধ্যে, যে বৈভব সূর্যবংশীকে কি আদৌ খেলানো যেতে পারে এই ম্যাচের মধ্যে, নাকি খেলাবে কি খেলাবে না, সঞ্জুকে বসাবে কি বসাবে না, আর ম্যাচের কি স্ট্যাটস রয়েছে, টিমে কিছু পরিবর্তন হতে পারে কিনা। তো সবার প্রথমে যদি আমরা আসি ম্যাচের স্ট্যাট, কোথায় খেলা হতে চলেছে, ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে। আর গ্রাউন্ডে যদি আমরা হিস্ট্রি দেখি, এখানে বহুত পুরনো গ্রাউন্ড, অনেক খেলা হয় এই মাঠের মধ্যে। এই মাঠেই কিন্তু ইন্টারন্যাশনাল মানে মেন ক্রিকেট যদি আমরা টেস্ট প্লেয়িং নেশনের মধ্যে বলি, নেপাল বাদে আর কি, তো ইংল্যান্ড সাউথ আফ্রিকা এগেনস্টে 2025-এ
রিসেন্ট পাস্টেই কিন্তু 300 রান মেরেছিল একমাত্র টি-20 ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেটের ইতিহাসে। তো এই মাঠের মধ্যেই হয়েছিল সেটা। তারপরে হচ্ছে যদি আমরা দেখি ফার্স্ট ব্যাটিংয়ে কে জেতা, এখানে ফার্স্ট বোলিং যারা করে তারা 7টা ম্যাচ জিতেছে, যারা ফার্স্ট ব্যাটিং যারা প্রথমে ব্যাটিং করবে তারা 7টা ম্যাচ জিতেছে, প্রথমে বোলিং যারা তারা কিন্তু 10টা ম্যাচ জিতেছে এখানে। আর যদি বলা হয় পেস স্পিনের মধ্যে, তাহলে এখানে প্রথম দিকে ওই আগের মাঠের মতোই মোটামুটি প্রথম দিকে যারা আসবে, পাওয়ার প্লের মধ্যে পেসের কিছুটা কাজ আছে, তারপরে কিন্তু স্পিনাররা কিন্তু এখানে ভালো বল করবে। আগের মতো হাই স্কোরিং গ্রাউন্ড হতে চলেছে। আর হচ্ছে যদি বৃষ্টি না হয় তো, আর হচ্ছে এখানে আর টিমের মধ্যে যদি কিছু ইন্ডিয়া টিমের চেঞ্জেস, আমার মনে হয় না যে 3টে স্পিনার নিয়ে নেমেছিল, এই মাঠেও কিন্তু 3টে স্পিনার নিয়ে নামতে চলেছে ওরাও, মানে ইংল্যান্ডও ইন্ডিয়াও কিন্তু এখানে, ঠিক আছে। আর প্রিন্স যাদবকে তাহলে আমরা দেখতে পাচ্ছি না, মধ্য কথা না এখন আমার মনে হয় না এই মুহূর্তে, তো দেখতে পাচ্ছি না। তো এবার মেন টপিকে আসি, যেটা হচ্ছে বৈভব সূর্যবংশী কি চান্স পাচ্ছে কি চাচ্ছে না। সবার আগে যদি বলি আমরা, দেখ বৈভব সূর্যবংশী এই যে ইংল্যান্ড ট্যুরটার মধ্যে গেছে না, আয়ারল্যান্ড ইংল্যান্ড ট্যুরটার মধ্যে এই এমন একটা জিনিস দেখা যাচ্ছে, মানে অরা ফার্মিং যাকে বলে, ঠিক আছে, অরা ফার্মিং। দূর দূর থেকে লোক আসছে দেখতে বৈভব সূর্যবংশীকে, এমনভাবে হাইপ ক্রিয়েট করে দিয়েছে যে ইন্ডিয়ান টিমের ড্রেসিং রুমে কোচ স্টাফেরা কিন্তু মানে পাগল হয়ে যাচ্ছে যে ওকে টিমে কি করে ঢোকাবো না আমরা, ঠিক আছে। এখানে কিন্তু বড় একটা ওদের কাছে রয়েছে। যদি আমরা ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে দেখি একটা টিমের একটা টিম কি চায় এখানে, এখন ইন্ডিয়ান টিম কি চাইছে, সবার প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে বলি। সঞ্জু স্যামসনকে আমি মনে করি এখানে ইন্ডিয়ান টিম এখন বসাবে না অন্তত। কেন বলছি, 2টো আয়ারল্যান্ডের ম্যাচ পেয়েছে, আর হচ্ছে একটা হচ্ছে ম্যাচ পেয়েছে, 3টে ম্যাচ পেলো, ঠিক আছে। আরও 4টে ম্যাচ বাকি আছে এখানে, আরও 2টো ম্যাচের আমি মনে করি কি আর একটা ম্যাচের অন্তত সঞ্জু স্যামসনকে চান্স দেবে এই সেকেন্ড টি20-র জন্য। আর আমার একটা নিজস্ব একটা থট আছে, কি বলতো, যেহেতু বিশ্বকাপ এখনো একটু দূর আছে, হ্যাঁ এটাও একটা ব্যাপার আছে। কেননা বলছি, কেন দেখ একটা টিম মানে একটা প্লেয়ারকে কিন্তু চট করে, ঠিক আছে, যে কিনা লাস্ট টি20 বিশ্বকাপের একজন ম্যান অফ দ্য ম্যাচ মানে সিরিজ, ঠিক আছে। আমার মনে হয় না, তোর কথা আমি এগ্রি করছি, আমার মনে হয় না এখন কোনো বসানোর কোনো চিন্তা ভাবনা রয়েছে ওইটাই। আর হচ্ছে তার কারণও আছে, ও 4টে ম্যাচের উইন্ডো পেলো, ঠিক আছে। যদি খেলতে পারে তাহলে কন্টিনিউ করতে পারে, ঠিক আছে। আর যদি না হয় তো এখানে আমি মনে করি বৈভব সূর্যবংশীকেও 3টে ম্যাচের একটা এক্সাম্পল দেওয়া উচিত, একটা উইন্ডো দেওয়া উচিত যে 3টে ম্যাচে ও কেমন পারফর্ম করে। একটা ম্যাচে দিয়ে দিলাম পারলো না, সেটার উপর এরকম যাতে না হয়। 3টে ম্যাচে সঞ্জু 4টে ম্যাচ পেলো, সঞ্জু 4টে ম্যাচ পাবে এই ম্যাচটা নিয়ে, যেটা সেকেন্ড টি20 আছে। তারপরে আরও 3টে ম্যাচ বাকি থাকবে, আমি মনে করি বৈভবকে এখানে দেওয়া উচিত, দিয়ে ওর একটা দেখো যে ও কেমন করে। ওই যেটা বললি তুই, ওয়ার্ল্ড কাপও দূরে আছে এখন, অত রিস্ক নেই ও এখানে, ঠিক আছে। তো এটা নেওয়া উচিত, কারণ হচ্ছে কি দেখ, টিম তো সর্বোপরি। আমার এখানে প্লেয়ারদের, আমার একটা প্লেয়ার যে খুব বড় প্লেয়ার কিন্তু পারফর্ম করতে পারছে না, আমার টিমের উপরে তো আর সে যাবে না, তাহলে তাকে বসালেও যে এমন না যে তাকে পুরোপুরি বাদ দিয়ে দিচ্ছে, অন্তত তার জায়গায় আরেকজনকে আনা হচ্ছে যে হচ্ছে আমাকে টিমকে পারফর্ম করে দেবে। বৈভব সূর্যবংশী এখন ফর্মে রয়েছে, আমরা অলরেডি জানি, তাহলে বৈভব সূর্যবংশী কিন্তু সেই কাজটা করতে পারে। এবার জানি না গৌতম গম্ভীর কী করে। গৌতম গম্ভীরকে আমরা যতদূর চিনি যে ও সঞ্জু স্যামসনকেই খেলাবে, কিন্তু যদি প্রেশার আসে সিলেক্টরদের তরফ থেকে তাহলে ওদের বলা যায় না। তবে এই ম্যাচটা মনে হচ্ছে আমার সঞ্জু স্যামসন লাস্ট ম্যাচ হতে পারে, যেটা যদি স্কোর করে অন্তত 30-30 করে তাহলে চান্স আছে। হ্যাঁ, আর আরেকটা কথা, যেটা কাউকে চান্স দিলে একটা সিরিজ নিয়ে তাকে বিচার করা আমার মনে হয় না উচিত। আমি এর জন্যই বললাম যে সঞ্জু স্যামসন 4টে ম্যাচ পেল, বৈভবকেও 3টে ম্যাচ দেওয়া উচিত, শুধু এই সিরিজ না, নেক্সট যখন সিরিজ হবে সেটার উপরে কিন্তু ভিত্তি করে কিন্তু প্লেয়ারকে সুযোগ দেওয়া দরকার, সে যে কোনো প্লেয়ার। আমিও সেটাই বলছি, অন্তত 3টে ম্যাচের এরকম যেমন সঞ্জু স্যামসন চান্স পেল, সেরকম এরকম অনেক প্লেয়ার আছে কিন্তু একটা সিরিজের পর তাকে খুঁজেই পাওয়া যায়নি, ঠিক আছে, তাকে চান্স দেয়নি, সিলেক্টর ভাই নামই লাগেনি। তবে সেকেন্ড টি20 মনে হচ্ছে না দেখতে পাবেন আপনারা, ঠিক আছে, একে তারপরে দেখতে পারেন। কেন আমি কেন বলছি, কেন এটা আর্লি হয়ে যাচ্ছে আমাদের ডিসিশন, কেন সিলেকশন আর্লি হয়ে যাচ্ছে, কারণ এরপরে কিন্তু বহুত প্লেয়ার বেশি আর্লিও না আবার। আর এই একটা ম্যাচই আমি কেন বলছি, কেননা হার্দিক পান্ডিয়া ঢুকবে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোর বুমরা ঢুকবে, তারপরে আরো কেউ হয়তো ঢুকতে পারে, এখনো সেই আমরা সেই জায়গাটায় আসেনি, কিন্তু তাহলে এদের অবস্থা কিন্তু আরো মানে ব্যাক ফুটে চলে যাবে, ঠিক আছে। এর জন্য সুযোগ আছে মোটামুটি, হ্যাঁ চান্স দিলে এখনই দাও, এখনো সুযোগ আছে, দিলে এখনই দাও। তবে এই ম্যাচের মধ্যে পার্টিকুলারলি মোটামুটি খেলছে না, সঞ্জু স্যামসনই নাম অবশ্যই। হ্যাঁ, তো আপনাদের মতামতটাও জানান কমেন্ট করে, যে আপনারা জানি সবাই বলবেন বৈভবকে চান্স দেওয়া উচিত, কিন্তু সেন্সিবলি মানে ভেবে বলুন যে ব্যাপারটা, যে সঞ্জু স্যামসন আমরা যে লজিকটা দিলাম সেটাকে আপনারা আদৌ এটাতে এগ্রি করছেন কি করছেন না, সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিও তাহলে আজকে এখানেই শেষ করছি আমরা, কেমন লাগলো কমেন্ট করে জানান, আর যাওয়ার আগে একবার লাইক করে দিয়ে যান ভিডিওটাকে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যান। আমরা তো আমরা আবার নিয়ে আসবো রিভিউ নিয়ে, অবশ্যই তো আসবো সেকেন্ড টি20। তো আজকের মধ্যে এটুকু রাখছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।